নমস্কার বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.4 এই অধ্যায়ে 11 দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে 11 দাগ থেকে 16 দাগ পর্যন্ত এই অঙ্কগুলি করে দেখাবো। তো চলো বন্ধুরা শুরু করা যাক। এর আগের যে অঙ্কগুলি রয়েছে এগুলি আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। যদি তোমরা না দেখে থাকো তবে আমরা আমাদের ভিডিওর লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিও। তো চলো বন্ধুরা শুরু করা যাক। 11 দাগে কি বলছে দেখ, বলছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা তিনটি কি কি তা হিসাব করে লেখি। খুবই সোজা অঙ্ক, দেখো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তাহলে আমরা 11 দাগের অঙ্কটা লিখে দেব। তাহলে 11 দাগের অঙ্ক দেখো, প্রথমে কি বলেছে, প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24। তাহলে আমরা লিখব প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা গুণফল বলেছে, তাহলে দ্বিতীয় সংখ্যা গুণের চিহ্ন আমরা দিয়ে দিলাম। তাহলে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা কত, 24 আমাদেরকে বলে দিয়েছে এখানে। এরপর বলছে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল 48। তাহলে লিখবো আমরা দ্বিতীয় ইন্টু তৃতীয় সংখ্যা 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। তাহলে আমরা লিখব প্রথম ইন্টু তৃতীয় সংখ্যা সমান সমান 32। এই তিনটে লাইনের মধ্যে প্রথম লাইনে একবার রয়েছে, দ্বিতীয় লাইনে নেই, তৃতীয় লাইনে রয়েছে। তাহলে প্রথম সংখ্যা এই কথাটা দুবার রয়েছে, দ্বিতীয় সংখ্যা এটা দুবার রয়েছে এবং তৃতীয় সংখ্যা এটা দুবার রয়েছে। তাহলে আমরা এরকম লিখতে পারি প্রথম স্কোয়ার ইন্টু দ্বিতীয় স্কোয়ার এবং তৃতীয় সংখ্যা স্কোয়ার। তাহলে সবটা দুবার করে রয়েছে, তাই আমরা স্কোয়ার দিয়ে লিখলাম। প্রথম স্কোয়ার ইন্টু দ্বিতীয় স্কোয়ার ইন্টু তৃতীয় সংখ্যা স্কোয়ার সমান সমান কত, 24 ইন্টু 48 ইন্টু 32। খুবই ইজি লাইন, তোমরা দেখে নাও। দুবার করে রয়েছে বলে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এবার দেখ, এবার এই স্কোয়ারগুলোকে আমরা তুলে দেব। তাহলে লিখবো আমরা কি, প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয়। যখন সমান সমান চিহ্নের কোনো একদিকের স্কোয়ার তুলে দিতে হয় তখন তার বিপরীত দিকে রুট চলে আসে। তাহলে এদিকে স্কোয়ার যখন আমরা তুলে দিলাম বাঁ দিকে, তাহলে ডান দিকে রুট চলে আসবে। আর রুটের মধ্যে 24 ইন্টু 48 ইন্টু 32 এটা আমরা লিখে দেব। এবার দেখো, দুটো করে একরকম সংখ্যা থাকলে সেখান থেকে আমরা একটা করে সংখ্যা রুটের বাইরে নিয়ে আসতে পারি। তাহলে 24 এটা আমরা যদি গুণ করি 3 আষ্টে 24 হয়, তাহলে 3 আষ্টে 24 আমরা লিখে দিলাম। ইন্টু এবার 48, দেখো 48 এটা 8-এর নামটা দিয়ে 6 আষ্টে 48 3 2, তাহলে 8 ইন্টু 3 ইন্টু 2 এটা 48 পেলাম। এবার এখানে দেখো 32 রয়েছে, 32কে ভাঙি, তাহলে 2-এর নামটা দিয়ে 16 হয়। 16কে যদি 4 দিয়ে ভাঙি তাহলে 4 4 16 হয়। তাহলে 2 ইন্টু 4 ইন্টু 4 এটা আমরা লিখে নিলাম। দেখো এখানে দুটো 8 রয়েছে, দুটো 3 রয়েছে, দুটো 2 রয়েছে, দুটো 4 রয়েছে। তাহলে সিম্পল আমরা রুটকে তুলে দেব আর এখান থেকে দুটোর মধ্যে একটা করে সংখ্যা নেব। তাহলে 8 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 4। এবার এটা গুণ করব, 3 আষ্টে 24, 24 দুগুণে 48, 48-এর সঙ্গে 4 গুণ করতে হবে। তাহলে 48-এর সঙ্গে 4, 4 আষ্টে 32, 32-এর 2 হাতে 3, 4 4 16, 3 19, তাহলে 192। তাহলে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা সমান সমান 192। তাহলে এবার আমরা লিখতে পারি অতএব তৃতীয় সংখ্যা। দেখো প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা 24 বলে দিয়েছে, তাহলে আমরা যদি তৃতীয় সংখ্যাটা এপারে বাঁদিকে রেখে দিই আর প্রথম আর দ্বিতীয় সংখ্যাটা এদিকে নিয়ে যাই, তাহলে তৃতীয় সংখ্যা সমান সমান, তাহলে তৃতীয় সংখ্যা সমান সমান কি হবে, তাহলে বাম দিক থেকে যখন ওই ডান দিকে পাঠাচ্ছি এখানে গুণ রয়েছে, এদিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে প্রথম ইন্টু দ্বিতীয়, তাহলে উপরে 192 আর প্রথম ইন্টু দ্বিতীয় সংখ্যা, তাহলে প্রথম ইন্টু দ্বিতীয় সংখ্যা, তাহলে 192 আর প্রথম ইন্টু দ্বিতীয় সংখ্যা কত বলে দিয়েছিল, প্রথম ইনটু দ্বিতীয় সংখ্যা আমাদেরকে বলে দিয়েছিল 24, তাহলে আমরা সিম্পল 24 লিখে দেব। এবার আমরা কেটে দেব,
দেখো যদি আমরা 4 দিয়ে কাটি 4 ছক 24, আর এটা হচ্ছে 4 দিয়ে কাটলে 19-এর মধ্যে 4-এর নামটা 4 4 16, 4 বার যায় আর 3 2 পড়ে থাকে, তাহলে 4 8 32। এবার 6 দিয়ে কাটলে 6 8 48, তাহলে 8। তাহলে তৃতীয় সংখ্যা সমান সমান আমরা কত পেলাম? 8। তাহলে অতএব দ্বিতীয় সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমরা বের করে নিতে পারবো। তাহলে যখন দ্বিতীয় সংখ্যাকে আমরা বাম দিকে রেখে দেব আর প্রথম আর তৃতীয় সংখ্যাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে এদিকে 192 যেমন ছিল তেমন থাকবে, আর দ্বিতীয় সংখ্যাটা এদিকে, তাহলে প্রথম ইন্টু তৃতীয়, প্রথম ইন্টু তৃতীয়, তাই তো, প্রথম ইন্টু তৃতীয়। তাহলে প্রথম ইন্টু তৃতীয় এখানে আমরা লিখে দিলাম, তাহলে 192 লিখে দিলাম। আর প্রথম ইন্টু তৃতীয় কত ছিল? প্রথম ইন্টু তৃতীয় ছিল 32, তাহলে 32 আমরা নিচে লিখে দিলাম। এবার 4 দিয়ে আমরা কাটলে 4 8 32, আর এর আগে আমরা 4 দিয়ে কেটেছিলাম 48 হয়েছিল, এবার 8 দিয়ে কাটলে 6 8 48, তাহলে সমান সমান দ্বিতীয় সংখ্যা হচ্ছে 6। এবার আমরা প্রথম সংখ্যাটা পাবো, তাহলে অতএব প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যাটা আমরা এখানে বের করে নেব। প্রথম সংখ্যা, দেখো প্রথম সংখ্যাটা যদি আমরা বাম দিকে রেখে দিই তাহলে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা এদিকে চলে আসবে, গুণ রয়েছে এদিকে, এদিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে 192 উপরে, আর দ্বিতীয় ইন্টু তৃতীয়, দ্বিতীয় ইন্টু তৃতীয়, তৃতীয়, তাহলে 192 আমরা লিখলাম। আর দ্বিতীয় ইন্টু তৃতীয় কত ছিল? দ্বিতীয় ইন্টু তৃতীয় ছিল 48, তাহলে 48 বসিয়ে দিলাম। এবার আমরা কেটে দেব, তাহলে 4 দিয়ে কাটলে 4 একে 4, 4 দুগুণে 8 12, আর এটা হচ্ছে 4 দিয়ে কাটলে 48 হয়, প্রথমে আমরা দেখিয়েছিলাম প্রথম অঙ্কে। আচ্ছা, এবার 12 দিয়ে 48 কাটলে 4 12 48, তাহলে এটা হচ্ছে 4। তাহলে সংখ্যা তিনটি কি কি? তাহলে আমরা লিখে দেব। তাহলে অতএব সংখ্যা তিনটি হলো, সংখ্যা তিনটি হলো 4 6 এবং 8। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। 12 দাগের অঙ্কটা দেখো। 12 দাগে বলছে শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট 5,15,205 টাকা চাঁদা উঠেছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। তাহলে দেখো একটা ক্লাব, সেখানে যতজন সদস্য রয়েছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ চাঁদা দিয়েছে। তাহলে আমরা লিখব 12 দাগে সংঘের ক্লাবে যতজন সদস্য প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ চাঁদা দেয় চাঁদা উঠেছে কত টাকা উঠেছে? 5,1,5,2,05 টাকা। তাহলে দেখো তাহলে আমরা এখানে লিখে নিলাম শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য প্রত্যেকের সদস্য সংখ্যার 5 গুণ চাঁদা দেয় চাঁদা উঠেছে 5,15,205 টাকা। এটা আমরা সিম্পল বই দেখে লিখে নিলাম। এবার দেখো শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ চাঁদা দিয়েছে, তাহলে প্রত্যেকে যদি সদস্য সংখ্যা যতজন তত টাকা দিত, তাহলে আমরা লিখতে পারি সদস্য সংখ্যা যতজন তত টাকা দিলে চাঁদা উঠত। তাহলে যতজন সদস্য রয়েছে যদি তত টাকা দিত, তাহলে চাঁদা উঠত কত? 51,52,05 ভাজক 5 টাকা। লাইনটা দেখো, সদস্য সংখ্যা যতজন প্রত্যেকে কথাটা দিতে হবে। এখানে দেখো, এখানে প্রথমে কি বলেছিলাম যে শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য, ধরো না এই ক্লাবে শিবাজি সংঘের ক্লাবে 5 জন সদস্য রয়েছে, তাহলে 5 জন সদস্য তারা যদি 5 গুণ করে চাঁদা দেয়, তাহলে একজন কত করে চাঁদা দেবে? প্রত্যেকে তাহলে 25 টাকা করে দেবে, কারণ মোট 5 জন সদস্য তার 5 গুণ মানে 5 5 25 টাকা। আর যতজন সদস্য তারা যদি প্রত্যেকে
পাঁচজন সদস্য যদি 5 টাকা করে একজন দেয় তাহলে কি করে পাবো আমরা? 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা আমি 5-এর উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, কিন্তু মোট তো চাঁদা উঠেছে এত, তাহলে 5 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে প্রত্যেকে তত টাকা করে দিয়েছে, তাহলে আমরা 5 দিয়ে এটা ভাগ করে নেব রাফে। তাহলে 5 1 5 2 0 5, তাহলে 5-এর নামটা 5-এর মধ্যে 5 1 5 বসিয়ে দিলাম, তারপর 15 একসঙ্গে লেবে গেল, তাহলে এখানে একটা শূন্য চলে আসবে, দুটো সংখ্যা একসঙ্গে লাগাচ্ছি, 3 5 15 মিলে গেল, তারপর আবার দুটো সংখ্যা 20 একসঙ্গে, তাহলে আবার একটা শূন্য, 4 5 20 4 5 20, আর তারপর হচ্ছে 5 5 1 5, তাহলে হয়েছে এত টাকা, এত টাকা হয়েছে। মানে জানতে চেয়েছে যে ক্লাবের মোট সদস্য সংখ্যা, তাহলে অতএব সদস্য সংখ্যা, তাহলে এটা সিম্পল বর্গমূল করে দিলে হয়ে যাবে এত জন। তাহলে 10 30 41 এটার আমরা বর্গমূল করব। তাহলে বর্গমূল করার তোমরা নিয়ম জানো, প্রথমে দুটো করে সংখ্যা নিতে হয়, তাহলে 6টা সংখ্যার মধ্যে প্রথমে 10টা আমরা নিচ্ছি, তাহলে 10-এর মধ্যে যেটা যাবে 3-এর নামটা যাবে, 3-এর নামটা 3 বার যাবে, 3 3 9, এবার বিয়োগ করলে 1 থাকে, এবার দুটো করে সংখ্যা একসঙ্গে লাগাতে হয়, তাহলে 30 আমরা বসিয়ে দিলাম, তাহলে 130 হয়ে গেল। এবারে দেখো এখানে যে সংখ্যাটা থাকে সেটা ডবল এখানে বসাতে হয়, তাহলে 3-এর ডবল 6 বসালাম, 6-এর পরে কত বসালে এখানেও সেটা বসাতে পারবো, উত্তরেও সেটা বসাতে পারবো। তাহলে এখানে যদি আমরা 3 বসাই তাহলে এখানে 3 বসাতে পারবো না, কারণ 63-র সঙ্গে 3 গুণ করলে অনেক বেশি হয়ে যায় 130-এর চাইতে, তাহলে এখানে 2 বসাই, তাহলে 2 বসালে 62 দোকানে 124 হয়, তাহলে 62 দোকানে 124, এখানেও 2 বসাতে পারবো। তাহলে 130 থেকে 124 কমে গেলে 6 থাকে, আর তারপর 4 1 41। এবার দেখো এখানে যে 62 বসিয়েছিলাম, 62-র প্রথম 6টা আমরা বসিয়ে দেবো, এবার 2-এর ডবল 4 এখানে লিখতে হবে, এবার পাশে কত বসালে এখানেও সেটা বসাতে পারবো, এখানেও সেটা, দেখো 641 রয়েছে, তাহলে এখানে 1 বসালে এখানেও 1 বসাতে পারবো, আর 641 মিলেও যাবে। ঠিক আছে, তাহলে মোট 321 জন। তাহলে অতএব লিখবো, অতএব শিবাজি সংঘের ক্লাবে, শিবাজি সংঘের ক্লাবে মোট সদস্য 321 জন। ঠিক আছে, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, খুবই ইজি অঙ্ক। এবারে 13-র অঙ্কটা দেখো, 13-র অঙ্কটা বলছে দার্জিলিংয়ে এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেরেছেন, সেই কমলালেবু কতগুলি ঝুড়ি এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যার সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলালেবু কম পড়েছে, তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন হিসাব করে। দেখো একজন মালিক তিনি 1080টি কমলালেবু পেরেছেন, এবারে তিনি ঝুড়ি এনেছেন, ঝুড়ি এনে সেখানে রাখতে গিয়ে দেখছে যে আর যদি 9টি লেবু বেশি থাকতো তাহলে যতগুলো ঝুড়ি এনেছিস প্রত্যেক ঝুড়িতে ততগুলো করে কমলালেবু আমি রাখতে পারতাম। তাহলে আমরা লিখবো 13-র দাগে, আরও 9টি লেবু বেশি হলে বাগানের মালিক যতগুলি ঝুড়ি রয়েছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি করে লেবু রাখতে পারতেন। তাহলে আমরা লিখবো অতএব ঝুড়ির সংখ্যা, এখানে আমাদের জানতে চেয়েছে ঝুড়ির সংখ্যা, কতগুলি ঝুড়ি এনেছিলেন, তাহলে অতএব ঝুড়ির সংখ্যা, তাহলে ঝুড়ির সংখ্যা কত হবে, 1080 সঙ্গে আমরা 9 যোগ করে নেব, 1080 প্লাস 9, তাহলে সমান সমান হচ্ছে 1089। তাহলে 1089টা আমরা যদি বর্গমূল করি তাহলে দুটো করে সংখ্যার মধ্যে বর্গমূল প্রথমে যাবে, তাহলে বর্গমূলের সময় দুটো করে সংখ্যা নিতে হয়, তাহলে 10 রয়েছে, তাহলে 10, 3-এর নামটা 3 3 9, ঠিক আছে। তাহলে এবার বিয়োগ করলে 1 থাকে, দুটো সংখ্যা একসঙ্গে লেবে যাবে, এবার 3-এর ডবল এখানে 6 লিখতে হবে, 3-এর ডবল 6, এবার এখানে যেটা বসাবো সেটা এখানেও, তাহলে এখানে যদি 3 বসাই দেখো
63, 63 সঙ্গে 3 গুণ করলে 3 3 9 আর 3 6 18, তাহলে 189 হয়। তাহলে এখানেও 3 বসাতে পারছি, এখানেও 3 বসিয়েছি, আর এটাও মেলাতে সক্ষম হচ্ছি। তাহলে মোট ঝুড়ির সংখ্যা কত? 33টি। তাহলে লিখবো অতএব মোট ঝুড়ির সংখ্যা 33টি। 33টি। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। 14 অঙ্কটা দেখো, বলছে বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা করে পান তবে কতজন লোক কাজ করেছিলেন এই হিসাব করে দেখি। তাহলে প্রত্যেকে দৈনিক 55 টাকা করে পেয়েছেন, তাহলে আমরা 14 টাকা লিখতে পারি যতজন লোক তারা প্রত্যেকে দৈনিক 55 টাকা করে পেলে, তাহলে দৈনিক যদি 55 টাকা করে পায় তাহলে 55 টাকা করে পেলে মোট পেয়েছেন, তাহলে মোট কত টাকা পেয়েছেন? 12,375 টাকা। তাহলে যতজন লোক তারা প্রত্যেকে দৈনিক 55 টাকা করে। ঠিক আছে, এবার আমরা লিখতে পারি যে যতজন লোক দৈনিক কত টাকা করে পেতেন, তাহলে কত টাকা পেতেন? 12,375 সঙ্গে 55টা ভাগ করে দেব, এত টাকা। তাহলে 55টা আমরা তাহলে রাফে 55 দিয়ে 12,375 এটা ভাগ করি। তাহলে 55 নামটা 123-এর মধ্যে দুবার যায়, 55 দোকানে 110, তাহলে তাকে 13, পাশে থেকে একটা সংখ্যা লাভলো, আবার 2 যাবে, তাহলে 110, তাহলে 27 থাকলো, পাশে একটা সংখ্যা 5 লাভলো। 55 নামটা 50-এর নামটা 5 5 25, মানে 250 হয়, তাহলে 5 5 25 আরো 25, তাহলে 250 আর 25 হচ্ছে 275, তাহলে 5 খাওয়ালে মিলে যাবে 275, তাহলে সমান সমান 225 টাকা। 225 টাকা। তাহলে অতএব কতজন কাজ করছিলেন, তাহলে কতজন লোক কাজ করছিলেন? সিম্পল, 225-এর বর্গমূল করলে আমরা পেয়ে যাব। তাহলে 225টা আমরা যদি বর্গমূল করি, দেখো তিনটে সংখ্যার মধ্যে যখন বর্গমূল হয় তখন প্রথমে একটা সংখ্যা নিতে হয়। তাহলে 2 এর মধ্যে 1-এর নামটা একবার যাবে, কারণ 2-এর নামটা 2-এর মধ্যে এখানে যেটা বসাবো এখানে সেটা বসাতে হয়। তাহলে এখানে বসালে 2, এখানেও 2 বসাতে হতো, তাহলে 2 দুগুণে 4 এখানে থাকতে হতো, তাহলে এখানে 2 রয়েছে যেহেতু, তাহলে 1 বসালাম, বিয়োগ করলে 1 থাকে, তারপর 2 5 একসঙ্গে লেবে যাবে, দুটো করে সংখ্যা একসঙ্গে লাভে। এবারে 1-এর ডবল 2 এখানে বসবে, আর এর পাশে কত বসালে 125 হবে। 2-এর পাশে যদি আমি 5 বসাই তাহলে এখানেও 5 বসাতে পারবো, আর এখানে 125কে আমরা মিলিয়ে দিতে সক্ষম হব। তাহলে মোট 15 জন। তাহলে অতএব কাজ করেছিলেন মোট 15 জন। তাহলে মোট কাজ করেছিলেন কতজন? 15 জন। 14 পরে এবার 15 দাগে দেখ। 15 দাগে বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 এবং 30 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। তাহলে 4 অঙ্কের একটা বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা যেটা এত 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 এই সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য, তাহলে আমরা লিখতে পারি 12, 18, 30 দ্বারা বিভাজ্য অর্থাৎ বিভাজ্য মানে তাহলে অর্থাৎ 12, 18 এবং 30-এর লসাগু, 12, 18 এবং 30-এর লসাগু করতে হবে, 30-এর লসাগু, তবে আমরা সংখ্যাটা পাবো। তাহলে এত এর লসাগু করতে হবে আমাদেরকে। তাহলে 12, 18 আর 30 লসাগু করলে দেখো 2, প্রথমে 2-এর নামটা যায়, তাহলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18 আর 15 দুগুণে 30। এবার 3-এর নামটা 3 দুগুণে 6, 3 3-কে 9 আর 3 5 15, তাহলে নির্ণয় লসাগু। তাহলে অতএব নির্ণয় লসাগু দেখো পূর্ণবর্গ সংখ্যা বলেছে, তাহলে এই লসাগুটা পূর্ণবর্গ কি আগে আমরা দেখে নিই। দেখো দুটো 2 রয়েছে, তাহলে 2 স্কোয়ার
যখন কোনো একটা সংখ্যার মাথায় স্কোয়ার থাকে তখন সেটাকে বর্গ বলা হয়। তাহলে 2 স্কোয়ার, 2 একটা পূর্ণ সংখ্যা, তার মাথায় স্কোয়ার মানে 2 একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। এবার ইন্টু দুটো 3 রয়েছে, তাহলে 3 স্কোয়ার ইন্টু 5 কিন্তু একটা রয়েছে। এবার লসাগুটা কত হয় আমরা দেখে নিই। তাহলে 2 দুগুণে 4 আর 3 3 9, তাহলে 4 লং 36, 36-এর সঙ্গে 5 গুণ, তাহলে 36-এর সঙ্গে 5, 5 1 30 0 আর 3 5 15, 3 18, তাহলে 180, 180 হচ্ছে। তাহলে দেখো এই যে 180 সংখ্যাটা পেলাম, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এর মধ্যে একটা 5 রয়েছে। 5টা যদি স্কোয়ার থাকতো তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারতো, তাহলে 5 পূর্ণবর্গ নয়, তাহলে 180 সংখ্যাটা অর্থাৎ লসাগুটা পূর্ণবর্গ নয়। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় লসাগুটি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়, কারণ 2 এবং 3 পূর্ণবর্গ হলেও 5 পূর্ণবর্গ নয়। 5 তো পূর্ণবর্গ নয়, কারণ 5 একটা ছিল, পূর্ণবর্গ নয়। তাহলে লসাগুকে পূর্ণবর্গ করতে গেলে কি করতে হবে? আরো একটা 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা লিখব অর্থাৎ লসাগুটিকে পূর্ণবর্গ করতে হলে 5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে অতএব নির্ণয় লসাগু সি ইন্টু 5, তাহলে 5 0 0, 5 8 40 0, 5 1 5, 5 4 9, তাহলে 900 হয়েছে। তাহলে আমরা মোট পেলাম এখানে 900 পেয়েছি। তাহলে নির্ণয় লসাগু 900। এবারে আমাদেরকে কি বলে দিয়েছে দেখো, এখানে জানিয়ে দিয়েছে যে এখানে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা যে সংখ্যাটা পেয়েছি এটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা, এটা হলে হবে না, 4 অঙ্কের আনতে হবে। তাহলে 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 900-র সঙ্গে আমরা 1 গুণ করব, কিন্তু শুধু 1 নয়, 1-এর বর্গকে গুণ করতে হবে, কারণ পূর্ণবর্গ সংখ্যা বলেছে। তাহলে আমরা প্রথমে 900 ইন্টু 1-এর বর্গ, 1-এর বর্গ, তাহলে 900-র সঙ্গে 1 আমরা গুণ করে দেখি। তাহলে 900 ইন্টু 1-এর বর্গ মানে দুটো 1, তাহলে 900-র সঙ্গে দুটো 1 গুণ করলেও সেই 900 থাকে, তাহলে সেই 4 অঙ্কের হলো না। তাহলে 900-র সঙ্গে এবার আমরা 2 গুণ করে দেখব, তাহলে 2-এর বর্গ। 4 অঙ্কের সংখ্যা আনার জন্য আমাদেরকে এটা করতে হচ্ছে, মানে 900 ইন্টু 2, তাহলে 4 4 2 দুগুণে 4 আর 4 লং 36, তাহলে 3600, এটা 4 অঙ্কের হয়েছে। কিন্তু 4 অঙ্কের হলে কি হবে? বৃহত্তম পূর্ণবর্গের সংখ্যা খুঁজতে বলেছে। তাহলে আমরা আরো একবার করে দেখব যে এর চাইতে বড় কোনো সংখ্যা আছে কিনা। 36 সব চাইতে বড়, তাহলে 900-র সঙ্গে আবার 3 গুণ করব, তাহলে 900 ইন্টু 3-এর বর্গ, 3-এর বর্গ, তাহলে 3-এর বর্গ মানে 900-র সঙ্গে দুটো 3 গুণ, তাহলে 3 3 9, আর তাহলে 9 লং 81, তাহলে 8100, তাহলে এটাও 4 অঙ্কের। আমরা আরো একবার করে দেখব আরো একটা 4 অঙ্কের পাই কিনা। আরো একটা 4 অঙ্কের পেলে তাহলে সেটা নিতে হবে, সবচেয়ে বড় বলেছে। তাহলে 4-এর বর্গ সমান 900 ইন্টু 4 ইন্টু 4, তাহলে 4 4 16, 16-র সঙ্গে 900 গুণ, তাহলে 4 4 16, তাহলে 6 0 0 0, 6 লং 54, আর ইন্টু 0 0 9, তাহলে 0 0 4 আর 9-এর 5-এ 14, তাহলে 1400, তাহলে 14,400 আমরা এখানে পেলাম। তাহলে এটা কত অঙ্কের সংখ্যা? এটা 5 অঙ্কের সংখ্যা, 5টা অঙ্ক রয়েছে, 1 2 3 4 5, 5টা অঙ্ক। তাহলে সবচেয়ে বড় কত? 8100, কারণ এটাই 4 অঙ্কের সবচেয়ে বড় আমরা পেয়েছি। তাহলে আমরা লিখে দেব অতএব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 8100, যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য, এত দ্বারা বিভাজ্য। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার 16 দাগের অঙ্কটা দেখো। 16 দাগে বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা
8, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। তাহলে এবার 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এটা এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তাহলে 16 থেকে আমরা লিখব, দেখো 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য। তাহলে দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে এত দ্বারা বিভাজ্য সংখ্যা মানে কি? 8, 15, 20, 25 লসাগু করে যে সংখ্যাটা আমরা পাবো, এত লসাগু করে আমরা যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে, তাহলে এত লসাগু। তাহলে 8, 15, 20 আর 25। তাহলে এটা প্রথমে আমরা 5 দিয়ে খাওয়াবো। তাহলে 5 দিয়ে খাওয়ালে 8 বসে যাবে, 3, 5, 15, 4, 5, 20 আর এটা হচ্ছে 5, 5, 25। এবার যদি 2 দিয়ে ভাঙি, তাহলে 2 দুগুণে 4, 8 ছিল সরি, তাহলে 4 দুগুণে 8 আর 3, 2 দুগুণে 4 আর 5, আবার তাহলে 2 দিয়ে যাবে। তাহলে 2 দিয়ে গেলে 2 দুগুণে 4, 3, 2 একে 2 আর 5, তাহলে এটাই পাচ্ছি। তাহলে এবার আমরা লিখে দেব, অতএব নির্ণেয় লসাগু। তাহলে নির্ণেয় লসাগু কত? দেখো 5 আমরা কত পেয়েছি? দুটো 5 রয়েছে। তাহলে 5 স্কোয়ার মানে 5টা আমরা বর্গ পেলাম, পূর্ণবর্গ। 5 একটা পূর্ণ সংখ্যা আর তার মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে 5টা পূর্ণবর্গ। এবার 2 দেখো 3টে রয়েছে, তাহলে দুটো 2 নিয়ে নিই। দেখো একটা 2 পড়ে রয়েছে আর একটা 3 পড়ে রয়েছে, তাই তো। তাহলে এই যে লসাগু, এবার হিসাব করে নিই, 5, 5, 25 আর 2 দুগুণে 4, তাহলে 4, 25 সঙ্গে 100, 100 দুগুণে 200 আর 3, 2 হচ্ছে 600। তাহলে কিন্তু এই লসাগুটা কি পূর্ণবর্গ হয়েছে? হয়নি, কারণ 2 আর 3 এটার মাথায় স্কোয়ার নেই। প্রথম দুটো পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু তারপরে দুটো পূর্ণবর্গ নয়। তাহলে আমাদেরকে পূর্ণবর্গ করে নিতে হবে। তাহলে আমরা লিখব, নির্ণেয় লসাগুটি পূর্ণবর্গ নয়। কারণ কি? কারণ 5 এবং 2, আচ্ছা 5 স্কোয়ার দিয়ে 5 এবং 2 পূর্ণবর্গ হলেও 2 এবং 3 পূর্ণবর্গ নয়। ঠিক আছে, কারণ 2 আর 3 পূর্ণবর্গ নয়। তাহলে কি? তাহলে লসাগুটিকে তাই বলে আমরা লিখলে ভালো হয়। তাই লসাগুটিকে পূর্ণবর্গ করতে হলে, তাহলে লসাগুটিকে পূর্ণবর্গ করতে হলে আমাদেরকে কি করতে হবে? লসাগুটিকে পূর্ণবর্গ করতে হলে আমাদেরকে 2 এবং 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 এবং 3 দিয়ে গুণ করতে হবে, কারণ আরো একটা 2 আর আরো একটা 3 দিয়ে যদি গুণ করি তবে পূর্ণবর্গ করতে হবে। তাহলে অতএব নির্ণেয় লসাগু। তাহলে নির্ণেয় লসাগু আমরা কত পাচ্ছি? 600 ছিল, তাহলে 600 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 3 দুগুণে 6 আর 600 সঙ্গে 6 গুণ করলে 6 × 36 আর দুটো শূন্য বসে যাবে যেমন ছিল, তাহলে 36টা পেলাম। এবার দেখো এখানে আমাদের বলে দিয়েছিল 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 5 অঙ্কের সংখ্যা বলেছে, এখানে কত অঙ্কের সংখ্যা পেয়েছি? 4 অঙ্কের। তাহলে এর সঙ্গে আমাদেরকে এবারে 1, 2, 3, 4 এরমভাবে গুণ করে যেতে হবে, কখন আমরা 5 অঙ্কের সংখ্যা পাই দেখতে হবে। তাহলে 3600 সঙ্গে 1 বর্গ মানে দুটো 1 গুণ করতে হবে, কারণ এখানে পূর্ণ বর্গের কথা বলেছে। তাহলে 1 বর্গ গুণ করতে হবে, 1 কিন্তু নয়, 1 বর্গ গুণ করতে হবে, কারণ এখানে পূর্ণবর্গ সংখ্যার কথা বলেছে। তাহলে 3600 ইন্টু 1, তাহলে সমান কত হয়? 3600 সঙ্গে দুটো 1 গুণ করলেও সেই 3600 থাকে। তাহলে সেই আমরা 4 অঙ্কের পেলাম। তাহলে 1 দিয়ে গুণ করে আমরা দেখতে পেলাম যে পাওয়া যাচ্ছে না। এবার 3600 সঙ্গে 2 এর বর্গ, তাহলে 2 এর বর্গ কত? 3600, এর সঙ্গে আমরা 2 ইন্টু 2 দিই, বর্গ মানে দুটো সংখ্যা, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4 3600 সঙ্গে গুণ করব, তাহলে 4 4 0 0 4 0 0 4 6 24 4 হাতে 2
আর 3 4 12 দিয়ে 14, 14,400। তাহলে এটা 5 অঙ্কের পেয়েছি। আর এখানে বলে দিয়েছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আগেরটা পেয়েছিলাম 36টা, এবারে পেয়েছি 14,400। তাহলে এর পরে যে সংখ্যাটা সেটা হচ্ছে 14,400, তাহলে এটাই সবচেয়ে ক্ষুদ্রতম, তাহলে আমরা লিখে দেব। অতএব 14,400 হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য, তা এত দ্বারা বিভাজ্য। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই আমাদের কমেন্ট করবে। আজকে তোমাদের 1.4 এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো শেষ হয়ে গেল। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমাদের নতুন চ্যানেল তো, এই জন্য করে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।